অলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকে আপনারা শুনবেন প্রেমেন্দ্র মিত্রের লেখা টুপি। চুমুলানমি চোমোলংমা না হে, ওটা আসলে জামোলাংমা। তার চেয়ে বলো নাকান তন্তিং কিংবা শ্যারিং চেরঙ্গা পোতাঙ্গও বলতে পারো। ৭২ নম্বর বনমালী নস্করলেনের মেসের বাসিন্দারা হঠাৎ খেপে গেছে বলে এ থেকে যদি কারোর ধারণা হয় তাহলে খুব দোষ দেওয়া যায় না। ব্যাপারটা কিন্তু তা নয়। এসব অনুসার বিসর্গ মেশানো কিচিরমিচিরের আসল লক্ষ্য হলেন ঘনাদা। ঘনাদা আজ ২ দিন হলো আমাদের সঙ্গে বাক্যালাপ বন্ধ করেছেন। তার যথেষ্ট কারণ অবশ্য বর্তমান। ২ দিন আগে ঘনাদা যথারীতি মেসের বসবার ঘরের সবচেয়ে লোভনীয় আরাম কেদারাটি দখল করে বসে খবরের কাগজে চক্ষু নিবদ্ধ করে চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে শিশিরের দিকে ডান হাতটা নিঃশব্দে বাড়িয়ে দিয়েছিলেন। তর্জনী ও মধ্যমা অঙ্গুলিটি তাতে এমন করে ফাঁক করে ধরা যে তার থেকেই তার ইঙ্গিতটুকু পরিস্ফুট। শিশির সে ইঙ্গিত অমান্য করেনি। অবিলম্বে একটি সিগারেট সেই আঙুলের মধ্যে ভরে দিয়ে সেটি জ্বালাবার পরিশ্রমটুকু থেকেও ঘনাদাকে বাঁচাবার জন্যে দেশদাইয়ের কাঠি বাগিয়ে ধরেছিল। অপরাধের মধ্যে সে শুধু সেই সঙ্গে মুখ টিপে আমাদের দিকে একটু হেসে বলেছিল, ৩,২২৩টা হলো ঘনাদা। ঘনাদা শিশিরের হাসিটুকু দেখতে পাননি, কিন্তু তৎক্ষণাৎ যেন বিছুটি গায়ে লেগেছে এমনইভাবে খবরের কাগজ থেকে মুখ তুলে উঠে বসেছিলেন। প্রথমটা আমরা সবাই একটু হকচকিয়ে গেছিলাম। ঘনাদার হঠাৎ হলো কি? গৌরী সকলের আগে ব্যাপারটা বুঝে হাসি চেপে বলেছিল, ঘনায় কিছু ভুল হয়েছে বুঝি? ভুল হয়েছে মানে? ঠকিয়ে যেন আমরা তার সর্বনাশ করে ফেলেছি। ঘনাদা এইভাবে বলছিলেন। একেবারে ৪-৪টে বাড়িয়ে বলা। অন্যদিন হলে শিশির তৎক্ষণাৎ সায় দিয়ে হ্যাঙ্গামা চুকিয়ে দিত, কিন্তু সেদিন সেও কেমন যেন বেয়ারা জেদ ধরে বসেছিল। না ঘনাদা, ও ৩,২২৩ই হবে। না, ৩,২১৯। ঘনাদা প্রবল প্রতিবাদ করে জানিয়েছিলেন। শিশির তবু নাছোড়বান্দা মাথা নেড়ে বলেছিল, না, আপনি যাই বলুন, ও ২২৩। আমার গুনতে ভুল হয় না। গুনতে ভুল তাহলে আমারই হয়েছে বলতে চাও? ঘনাদা গরম হয়ে উঠেছিলেন। বেশ, গুনতেই যখন জানি না তখন তোমার সিগারেট আমার না খাওয়াই ভালো। ঘনাদা হঠাৎ আরাম কেদারা থেকে উঠে ঘর থেকেই বেরিয়ে গেছিলেন, অবশ্য সিগারেটটি হাতে নিয়ে। সেই থেকে তিনি যে আমাদের সঙ্গে বাক্যালাপ বন্ধ করেছেন তার অভিমান তারপর আর ভাঙানোই যায়নি। এদিকে আমাদের দিন কাটানো দায় হয়ে উঠেছে। এবারের বর্ষে একটু বিলম্বে দেখা দিয়ে শেষের দিকে একেবারে সুদসুদ্ধ পুষিয়ে নিচ্ছে। ফুটবলের রথী মহারথীরা সব হেলসিঙ্কিতে কী রাজ্য জয় করতে গেছেন তারাই জানেন। ওদিকে খেলার মাঠে যেতে মন চায় না। এদিকে আমাদের বর্ষার সন্ধ্যাগুলো মাঠেই মারা যাচ্ছে। ঘনাদাকে অনেক রকম ঘুষ দিয়ে দলে ভেরাবার চেষ্টা এ ২ দিন করা হয়েছে। প্রথম দিন পাড়ার বিখ্যাত তেলেভাজার দোকান থেকে ফুলুরি বেগুনি ভাজিয়ে এনে ওপরের বসবার ঘরে একেবারে থালা শুদ্ধ সাজিয়ে নিয়ে বসেছিলাম। ঘনাদা যদি গন্ধে এসে বসেন। ঘনাদা তার ওপরের ঘর থেকে নেমে এলেন ঠিকই, কিন্তু তারপর মাত্র ২ সেকেন্ড আমাদের আড্ডা ঘরের দরজায় দ্বিধা ভরে দাঁড়িয়ে আবার নিচে চলে গেলেন। দ্বিতীয় দিন ঘনাদার জন্য আস্ত একটা সিগারেটের টিন শিশির টেবিলের ওপর রেখে দিয়েছে, সেই সঙ্গে মোড়ের রেস্তোরাঁ থেকে চিংড়ি মাছের কাটলেট। এদিন চৌকাঠ থেকে চলে না গিয়ে ঘনাদা ঘরের ভেতরে এসে বসেছেন, কিন্তু আমরা যে ঘরে আছি তা যেন তিনি দেখতেই পাননি। শিশির অন্যমনস্কভাবে সিগারেটের টিনটা তার দিকে বাড়িয়ে ধরতেই সব মাটি হয়ে গেছে। সিগারেটের বদলে শিশিরকেই যেন জ্বলন্ত চোখের দৃষ্টিতে ভস্ম করে ঘনাদা উঠে ঘর থেকে বেরিয়ে গেছেন। আজ ৩ দিনের দিন আমরা একেবারেতেই নতুন পচি ধরেছি। আজ টেবিলের ওপর ফুলুরি বেগুনি বা কাটলেট নয়, গরম হিঙের কচুরি এক থালা সাজানো রয়েছে।
সেই সঙ্গে সিগারেটের টিনও বটে, কিন্তু ওগুলো আসল টোপ নয়, চার মাত্র। আসল টোপ হলো আমাদের এই কিচিরমিচির, এবং সেই টোপেই ঘনাদাকে গাঁথা গেল শেষ পর্যন্ত। গৌর, শিশির আর আমার চালিয়াতি পর্যন্ত ঘনাদা কোনো রকমে সহ্য করেছিল, কিন্তু শিবুর শেরিং চেরঙ্গা পোতাং শুনে একেবারে চিড়বিড়িয়ে উঠে আর থাকতে পারলেন না। মহিয়ান মি। খেপা ঘোড়ার মতো ঘনাদা ঘর কাঁপিয়ে যেন চিহি চিহি ডাক ছাড়লেন। ঠিক মতো টোপ দিয়ে ঘনাদাকে গাঁথতে পেরে আমরা যেমন খুশি, তেমনই বেশ একটু হতভম্বও হলাম। ঘনাদার মান ভাঙানোর সঙ্গে সত্যি কথা বলতে গেলে তাকে একটু জব্দ করার ইচ্ছেও আমাদের ছিল। যত বড় সব জানতে হবার ভানই করুন, আমাদেরও কিচিরমিচিরের মর্ম বোঝা ঘনাদার পক্ষেও সম্ভব নয় বলে আমরা মনে করেছিলাম। সত্যি কথা বলতে কি, গত দুদিন ধরে শিবু আর গৌর এক রাশি পুঁথিপত্র, বই, কাগজ ঘেঁটে ওইসব উদ্ভট আজগুবি আওয়াজ জড়ো করেছে। এত করেও ঘনাদার উপর টেক্কা দেওয়া গেল না। মহিয়ান মি বলে চিহি ডাক ছেড়ে ঘনাদা 3 দিন বাদে তার নিজস্ব আরাম কেদারা এসে বসে মুখ বেঁকিয়ে বললেন, চালবাজি তো করছো, মানে জানো এসব কথার? আমরা যতখানি সম্ভব বেকুবের মতো তার দিকে নীরবে তাকিয়ে রইলাম। তিনি ততক্ষণে থালার হিঙের কচুরির দিকে মনোনিবেশ করেছেন। পুরো থালাটাই প্রায় সাবার করে সিগারেটের টিনটার দিকে হাত বাড়িয়ে তিনি হঠাৎ থেমে ভুরু কুঁচকে শিশিরের দিকে তাকালেন। আমারই ভুল হয়েছে ঘনাদা। শিশির তাড়াতাড়ি বলে উঠল, 3219 হবে না, 3220। বলে শিশিরের ভুল শুধরে ঘনাদা সিগারেট ধরালেন। তারপর আগেকার প্রশ্ন আবার তুলে বললেন, বলো দেখি কথাগুলোর মানে কি? এবার চুপ করে থাকলে আর চলে না। গৌর তাই আমতা আমতা করে বললে, ওসব হলো মাউন্ট এভারেস্টের নাম। হ্যাঁ, নাম তো বটে, কিন্তু ওসব নামের মানে কি, আর কোন নামটা ঠিক? ঘনাদা অবজ্ঞা ভরে আমাদের দিকে চাইলেন। আমাদের মুখে আর কথা নেই দেখে ঘনাদাই আবার করুণার দৃষ্টিতে আমাদের ওপর চোখ বুলিয়ে শুরু করলেন। কথাগুলো যা আওড়াচ্ছিলে সবই হলো মাউন্ট এভারেস্টের তিব্বতী নাম। চমোলাংমা মানে হলো লংমা দেবী। লংমা বলে কোনো শব্দের অর্থ হয় না, লং বলতে অবশ্য দেশ বোঝায়। জামোলাংমা হলো একসঙ্গে পক্ষিণী দেবী আর গো দেবী। কাংতন্তিং মানে হলো ঊর্ধ্ব লোকের নীল তুষার। নামটায় কবিত্ব আছে, কিন্তু এটা বা শেরিং চরঙ্গা পোতাং অর্থাৎ অমর পঞ্চদেবীর প্রাসাদও আসল নাম কিন্তু নয়। পৃথিবীর সর্বোচ্চ চূড়ার আসল তিব্বতী নাম হল মহিয়ানমি, অর্থাৎ বিশ্বজননীর পুতসলিল। চীনারা তিব্বতের রাজধানী লাসা অধিকার করার পর এই তিব্বতী নামটাই চালু করেছে। ভুল করে অনেকে এটা অবশ্য চুমুলানমি বলে বানান করে। বলা বাহুল্য, আমরা এতক্ষণ হাঁ করে ঘনাদার দিকে চেয়েছিলাম। গৌরী প্রথম যেন সামলে উঠে জিজ্ঞাসা করলে, আপনি তিব্বতী ভাষা জানেন নাকি? আইনস্টাইনকে যেন গুণ ভাগ জানেন কিনা জিজ্ঞাসা করা হয়েছে। ঘনাদা এমনই একটু অনুকম্পার হাসি হাসলেন। শিবু হঠাৎ অন্য প্রসঙ্গ তুলে বললে, কিন্তু নাম যাই দিক, মাউন্ট এভারেস্ট চড়া আর মানুষের সাথে কুলোলে না। সুইসরাও তো হার মেনে ফিরে এলো। হ্যাঁ, ঘনাদা অবজ্ঞা ভরে বললেন, রুনের শেকড় তো আর চেনে না। রুনের শেকড় মানে? আমাদের চোখ কপালে উঠেছে তখন। রুনের শেকড় চিনলে কি হতো? অবাক হয়ে আমরা আবার জিজ্ঞাসা না করে পারলাম না। কি আর হতো, টুপিটা তাহলে ফিরিয়ে আনতে পারতো। ঘনাদা তাচ্ছিল্যের সঙ্গে কথাটা বলে উঠবার উপক্রম করলেন। রুনের শেকড় আর টুপিতে মিলে আমাদের মাথা তখন ঝিমঝিম করছে, তবু একরকম জোর করেই চারজনে তাকে ধরে বসিয়ে দিলাম। ঘনাদা যেন নেহাত নিরুপায় হয়ে অনিচ্ছার সঙ্গে শুরু করলেন, ডক্টর তানাকার নাম তোমরা বোধহয় শোনোনি। অত বড় পণ্ডিত পর্যটক সোয়ানহেজেনের পর কমই দেখা গেছে। ইউরোপ আমেরিকার লোক হলে তার নাম অনেক বেশি ছড়িয়ে পড়তো, এশিয়ার লোক বলেই তার নাম এখন অনেকে জানেন না।
অনেককাল আগে সেই ব্রিটিশ আমলে তিব্বতে যাবার নতুন একটা পথ, যাকে বলে গিরিবর্ত, খুঁজে বার করার জন্য বেরিয়ে থিয়াংবোচি মঠে সেবার তিনি কয়েকদিনের জন্য বিশ্রাম করেছিলেন। নেপালের উত্তরে নামচে, সেখান থেকে থিয়াংবোচি আসতে হলে প্রথমে দুধকোশি নদীর ওপরকার খাড়া পাহাড়ের গায়ে 2000 ফুট উঁচু দুর্গম পথ পার হতে হয়। সে পথ কিছু দূর গিয়ে আবার দুধকোশিতে নেমে সেখানে কাঠের একটা নড়বড়ে পোল পার হলে সামনের একটি 2000 ফুট উঁচু চূড়ার মাথায় থিয়াংবোচি মঠ দেখা যায়। ভারতবর্ষের দিকে এর চেয়ে উঁচু বৌদ্ধ মঠ আর নেই। যাই হোক, তিব্বতে যাওয়া আসার সময় মঠের বৌদ্ধ মহান্তদের সঙ্গে তানাকার বেশ আলাপ হয়ে গেছিল। এবারে অভ্যর্থনাটাই ভালোই হলো। মহান্তদের অনুরোধে 2 দিনের জায়গায় প্রায় 5 দিন কাটিয়ে দেওয়ার পর হঠাৎ একদিন সকালবেলা একজন ছোট মহান্তকে দেখে তিনি অবাক হয়ে গেলেন। এই লোকটির সঙ্গে কদিনে তার বিশেষ দেখাশোনা হয়নি। শুনলেন তিব্বতের পাঞ্চেন লামার চিঠি নিয়ে তিনি থিয়াংবোচি মঠের প্রাচীন তিব্বতী ধর্মগ্রন্থগুলির তালিকা করতে এসেছেন। লোকটি যা পরিচয় পাওয়া গেল তাতে তার সঙ্গে তানাকার কোনোদিন দেখাশোনা হওয়া অসম্ভব। তবু মনের খটকা তার গেল না, কেন জানি না। তার মনে হলো তার অত্যন্ত চেনা কোনো একজনের সঙ্গে এই মহান্তর অত্যন্ত মিল আছে। সঠিক পরিচয়টা তবু কিছুতেই মনে আনতে পারলেন না। তানাকার সন্দেহ যে অমূলক নয়, তার পরের দিন সকালেই তার প্রমাণ পাওয়া গেল। খোদ মহন্ত ঘুম ভাঙতে না ভাঙতেই তার ঘরে এসে হাজির। তাদের মঠের নাকি সর্বনাশ হয়ে গেছে। পাঞ্চেন লামা চিঠি নিয়ে যে লোকটি এসেছিল সে নাকি জাল। গতরাত্র থিয়াংবোচি মঠের অত্যন্ত মূল্যবান কটি পুরনো তিব্বতী পুঁথি নিয়ে সে নাকি সরে পড়েছে। খোদ মহান্তর কথা শুনে তানাকা বুঝলেন তিনি ঠিক না চিনলেও জাল মহান্ত তাকে ঠিক চিনেছিল, এবং সেই জন্যই ধরা পড়বার ভয়ে সে নিজে থেকেই আগে পালিয়েছে। কিন্তু পালিয়ে সে যাবে কোথায়? এখান থেকে নেপালের দিকে যাবার একটিমাত্র সংকীর্ণ পথ। সে পথে এখানকার যে কোনো শেরপা জোয়ান তাকে একদিনে ধরে ফেলবে। আর উত্তরে নুপসে ও লোৎসে, এই 2 চূড়ার মাঝখানে বিরাট 25,000 ফুট পাহাড়ের দেওয়াল, সেখানে যেন মাউন্ট এভারেস্টের চূড়া আড়াল করে দাঁড়িয়ে আছে। সেদিকে যাওয়া মানে আত্মহত্যা ছাড়া আর কিছু নয়। খোদ মহন্তকে সেই আশ্বাসে দিয়ে তানাকা বললেন যে দক্ষিণে নামচে যাবার দিকে 2জন শেরপা জোয়ান তিনি যেন পাঠিয়ে দেন। উত্তর দিকে তিনি নিজেই যাচ্ছে নতুন পথের সন্ধানে। সেদিকে যাওয়ার দুর্বুদ্ধি যদি তার হয়ে থাকে, জীবন্ত বা মৃত, যে কোনো অবস্থাতেই তার কাছ থেকে সমস্ত পুঁথি তিনি উদ্ধার করবেন। খোদ মহান্ত তানাকার কথায় কিছু আশ্বস্ত হলেন। ধর্মচক্র ঘুরিয়ে তার আশীর্বাদ নিয়ে সেই দিনই দুপুরের আগে 4 জন শেরপা কুলি নিয়ে তানাকা বেরিয়ে পড়লেন। থিয়াংবোচি থেকে উত্তরে যাবার একটিমাত্র পথ, সেটা দেবদারু, সরল ও বুর্জ গাছের জঙ্গলের ভেতর দিয়ে প্রথমে ইমজাখোলা নদীর ধারে নেমে গিয়েছে। ইমজাখোলা যেখানে ভুরচার জুনিপার গাছের ঝোপের উপর দিয়ে পাগলা ঝোড়া হয়ে নিচে অতল গহ্বরে ঝাঁপিয়ে পড়েছে, তার একটু আগে দড়ির পোল দিয়ে তানাকাই দুরন্ত নদী পার হলেন। সেখান থেকে পাংবোচি পর্যন্ত উঠবার পরে বড় গাছপালা শেষ হয় এবং শুধু মোটা পাহাড়ি ঘাসের প্রান্ত শুরু। সে প্রান্তরেও মানুষের সীমানা ফারিচা গ্রামে এসে শেষ। তারপর চির তুষারের দেশ। লোৎসা নুপুৎসের মতো বিরাট সব গিরিচূড়া মাউন্ট এভারেস্টকে ঘিরে সেখানে অলঙ্ঘ নিষেধের প্রাচীর তুলে দাঁড়িয়ে আছে। এখানে মানুষের পদচিহ্ন কালেভদ্রে যদি বা কখনো পড়েও, তাও বেশি দূর পর্যন্ত পৌঁছয় না। যে ফারিচা গাঁয়ের কথা বলেছি তাকে গাঁ ঠিক বলা উচিত নয়। ও অঞ্চলে চমরি গায়ে যারা চড়ায় সেই রাখালদের একটা অস্থায়ী আস্তানা। শরৎকালে চমরি গায়ে চড়িয়ে শীতের আগেই তারা এখান থেকে নেমে যায়। তারপর পাথর কাঠ দিয়ে তৈরি কটা পরিত্যক্ত কুঁড়ে শুধু পড়ে থাকে। তানাকা ফারিচা গায়ে যখন এসে পৌঁছলেন তখন সেখানে জনমানব নেই। শীত এবার একটু তাড়াতাড়িই পড়েছে। রাখালরা তাই তাদের চমড়ি গরু বলদ নিয়ে আগেই নেমে গেছে। ফারিচা গায়ে এসে মনে হলো পুঁথিচোর জাল মহান্তকে ধরা বোধহয় খুব শক্ত হবে না। এখান থেকে উত্তরে ছাড়া আর কোনো দিকে তার যাওয়া অসম্ভব। অথচ উত্তরে যাওয়া মারাত্মক পাগলামি ছাড়া আর কিছু নয়।
সেখান থেকে তিব্বতের দিকে যাওয়ার কোনো পাস বা গিরিপথ যদি থাকেও তা অত্যন্ত দুর্গম হতে বাধ্য। তাছাড়া এদেশের সবচেয়ে সাহসী ও ঝানু শেরপা জোয়ানদের পক্ষেও একলা সে পথ খুঁজে বার করা অসম্ভব। ফারিচে গ্রাম ছাড়িয়ে পরের দিন তানাকা লবুজা খোলা এসে পড়লেন। এই উপত্যকা দিয়েই খুম্বু গ্লেসিয়ার বা হিমবাহ নেমে এসেছে। লবুজা খোলা উপত্যকার একটু ওপরে উঠতেই পুমরি, লোলা, লিওট্রেন প্রভৃতি মাঝারি চূড়ার সঙ্গে মাউন্ট এভারেস্টের পশ্চিম ঢাল দেখা গেল। ওদিকে নুপুৎসে লোৎসে আর এদিকে এইসব চূড়া যেন পারিষদবর্গের মতো মহামহিম সম্রাট এভারেস্টকে ঘিরে আছে। পারিষদেরাও কেউ কেটা নয়, 20 থেকে 28,000 ফুট উচ্চতা তাদের। সবুজা খোলা এসেও জাল মহান্তর খোঁজ না পেয়ে তানাকে একটু অবাক হলেন। তার সমস্ত অনুমানই কি তাহলে ভুল? সন্ধ্যের দিকে সেদিন দারুণ তুষার ঝড় উঠল। 4 জন শেরপা কুলি একটি তাঁবুতে, আর একটিতে তানাকা একলা। সমস্ত রাত প্রায় জেগেই কাটালেন। ঝড়ে তাঁবু উড়িয়ে নিয়ে যাওয়ার ভয় যথেষ্ট, কিন্তু তখন তার মনে আরেক ভাবনা তার চেয়ে বেশি প্রবল। যদিও মাঝরাতে তুষারঝড় থেমে গেল, সামান্য ঘণ্টা 2 ঘুমিয়ে ভোর হতে না হতেই সাজগোজ করে বন্দুক হাতে আর দূরবীন হাতে তানাকা বেরিয়ে পড়লেন। শেরপা কুলিরা তখনও বোধহয় অঘরে ঘুমোচ্ছে। তাদের তাঁবুর চারিধারে নরম তুষারের ওপর একটি তুষার চিতার পায়ের দাগ তার চোখে পড়ল। তুষার চিতাটা অচেনা জিনিস দেখে একটু শোকাশুকি করে নিচের দিকে নেমে গেছে। শেরপাদের তাঁবু থেকে 1/2 মাইল এগিয়ে যাওয়ার পর তিনি তুষারের ওপর আবার এক ধরনের পায়ের দাগ দেখে একেবারে কিন্তু অবাক হয়ে গেলেন। উপত্যকার একদিকের পাহাড়ের ধার থেকে বেরিয়ে সে পদচিহ্ন তুষার নদী পেরিয়ে আরেক দিকে চলে গেছে। কোনো চতুষ্পদ প্রাণীর পায়ের দাগ তা কিন্তু নয়, মানুষের মতোই 2 পায়ে হাঁটা কোনো জীবের। কিন্তু পায়ের অত বড় প্রকাণ্ড মাপ কোনো মানুষের হওয়া তো অসম্ভব। তাছাড়া এই আকাশ ছোঁয়া চিরতুষারের দেশে খালি পায়ে হাঁটবার মতো মানুষ কে থাকতে পারে? হঠাৎ একটা কথা মনে পড়ায় তানাকা উত্তেজনার আনন্দে অধীর হয়ে উঠলেন। সব কিছু ভুলে সেই পায়ের দাগ অনুসরণ করলেন। এবার তুষার নদীর ওপর দিয়ে হাঁটা খুব সহজ ও নিরাপদ নয়। কোথাও কোমর পর্যন্ত নরম তুষারে ডুবে যায়, কোথাও বিরাট তুষারের খাদ হাঁ করে আছে। অতি সাবধানে তার ধার দিয়ে পার হতে হয়। পায়ের দাগ অনুসরণ করতে গিয়ে কিন্তু বুঝলেন যাকে অনুসরণ করছে এ তুষার রাজার কায়দা কানুন তার চেয়েও তার অনেক বেশি জানা। অনায়াসে দুর্গম বিপজ্জনক সমস্ত জায়গা কখনো লাফ দিয়ে কখনো পাশ কাটিয়ে সে পার হয়ে গেছে। কিছু দূর গিয়ে সে পদচিহ্ন আর কিছু অনুসরণ করতে পারা গেল না। তুষার নদীতে এক জায়গায় প্রায় মাইল খানেক লম্বা ও প্রায় 30 ফুট চওড়া একটা গভীর খাদ তৈরি হয়েছে। সে খাদের ওপারের পদচিহ্ন বেশ স্পষ্ট দেখতে পেলেও তার পক্ষে শীতের পোশাক পরে তা লাফ দিয়ে পার হওয়া অসম্ভব। আর মাইলখানে ঘুরে আবার তা অনুসরণ করারও তখন সময় নেই। এমনিতেই আগ্রহে উত্তেজনে অনেক দূরে এসে পড়েছিলেন। তাঁবুতে যখন ফিরে গেলেন তখন বেশ বেলা হয়ে গেছে। পায়ের নিচে ঠান্ডা বরফ আর আকাশে জ্বলন্ত সূর্যের এমন তেজ যা মুখ যেন পুড়িয়ে দিচ্ছে। সেই অবস্থায় তাঁবুতে এসে তানাকা একেবারে অবাক হয়ে গেলেন। শেরপা কুলিরা সব গেল কোথায়? এতক্ষণে তো তাদের খাওয়া দাওয়া সেরে তাঁবু তোলবার জন্য প্রস্তুত হওয়ার কথা। বাইরে থেকে শেরপাদের সর্দার দাওয়া আনুপকে ডাক দিলেন। কোনো সাড়া না পেয়ে এবার তাদের তাঁবুর ভিতরেই গিয়ে ঢুকলেন। 4 জনের মধ্যে একটি মাত্র শেরপা কুলি সেখানে বসে তার জিনিসপত্র বাঁধছে। আর কোনো শেরপা কুলির চুলের টিকি দূরে থাক, জিনিসপত্র পর্যন্ত সেখানে নেই। যে জিনিসপত্র বাঁধছিল বাইরের আলো থেকে তাঁবুর ভেতরে এসে তানাকা প্রথমটা তাকে চিনতে পারলেন না। তবু অত্যন্ত কড়া গলায় অন্য শেরপারা কোথায় আছে জিজ্ঞাসা করলেন। মুখ না তুলেই লোকটা বললে, তারা পালিয়েছে। পালিয়েছে? হঠাৎ এরকম পালাবার মানে? জানি না। তার উত্তরে নয়, তার কথা বলবার ধরনে হঠাৎ চমকে উঠে সজোরে 2 হাতে তার গলাটা ধরে তানাকা তাকে তাঁবুর বাইরে নিয়ে এলেন।
আরে ছাড়ো ছাড়ো বন্ধু, গায়ের জোরটা ইয়েতিদের জন্যই মজুত রাখো। শেরপাকুলির মুখে বিশুদ্ধ জাপানি ভাষা শুনে তানাকা একেবারে হতভম্ব। অবাক হয়ে তার গলা ছেড়ে দিলেন। হে কি মিস্টার দাস? গলায় হাত বুলোতে বুলোতে এবার হেসে বললাম, যেরকম হাতের জোর দেখিয়েছ, আর একটু হলেই দাস হয়ে যেতাম। রসিকতার মতো মনের অবস্থা তানাকার তখন নয়। বললে, তুমি তাহলে জাল মোহান্ত সেজে পুঁথি চুরি করেছ? অম্লান বদলে বললাম, তা করেছি, তবে চালুনি হয়ে ছুঁচের ছিদ্র ধরা তোমার কি উচিত? সিনকিয়াংয়ে সেই মঠের কথা মনে পড়ে? হে বিদ্যে তোমার কাছেই তো তখন শিখি। সিনকিয়াংয়ের এক প্রাচীন গুম্ফা বা বৌদ্ধ মঠের পুরনো পুঁথি সরানোর ব্যাপারে ডক্টর তানাকাকে আমায় সাহায্য করতে হয়েছিল। সে কথা এখন গায়ে না মেখে তানাকা রাগের সঙ্গে বললেন, কিন্তু আমার কুলিদের তুমি তাড়িয়েছ কেন? এখানকার ঠান্ডা তোমার বুদ্ধিটা একটু জমে গেছে মনে হচ্ছে। নইলে ইয়েতি নামটা যখনই উচ্চারণ করেছিলাম তখনই ব্যাপারটা বুঝতে। এক মুহূর্তে শেরপাদের পালাবার কারণটা তানাকার কাছে স্পষ্ট হয়ে উঠল। উদ্বিগ্নভাবে সে জিজ্ঞাসা করলে, ওরাও কি ইয়েতির পায়ের চিহ্ন তাহলে দেখেছে? হ্যাঁ বন্ধু, হ্যাঁ। ইংরেজি ভাষায় ভুল ব্যাখ্যা করে যার নাম দেওয়া হয়েছে জঘন্য তুষার মানব। তোমার ফিরতে দেরি দেখে খুঁজতে গিয়ে সেই ইয়েতির পদচিহ্নই তাদের চোখে পড়ে। তারপর তলবিতল্পা গুটিয়ে তারা হাওয়া। তানাকা হতাশভাবে এবার বললে, কিন্তু এখন আমার সমস্ত প্ল্যানই যে মাটি হয়ে যাবে। কিচ্ছু হবে না বন্ধু, বরং তোমার উদ্দেশ্য সিদ্ধির সুবিধেই হয়ে গেল। আমার উদ্দেশ্য সম্বন্ধে তুমি কি জানো? জানি বই কি বন্ধু, নইলে শেরপাকুলি সেজে নামচা থেকে তোমার সঙ্গ নি। তুমি শেরপাকুলি সেজে আমার সঙ্গে এসেছ? এবারে তাকে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে দিলাম। যেখান থেকে শেরপাকুলি সে সংগ্রহ করে সেই নামচে গায়ে কী করে তার আগেই আমি উপস্থিত হয়ে শেরপা মোড়লকে আগে ঘুষ দিয়ে হাত করে রাখি, তারপর শেরপাকুলি সেজে তার সঙ্গে থিয়াংবচিতে এসে কী করে আবার ভুল বদলে জাল চিঠি দেখিয়ে মহান্তদের পুঁথি ঘরে ঢুকবার সুবিধে করে নিই। তারপর সকলে যখন জাল মহান্ত কোন দিকে গেছে ভেবে আকুল, তখন কেমন করে আবার শেরপাকুলি সেজে তানাকার সঙ্গে সকলের চোখের উপর দিয়ে চলে আসি। শেরপাকুলিদের সাহায্য না পেলে অবশ্য সব সম্ভব হতো না। এখান থেকে পালাবার সময় তাই তাদের মোটা বকশিসও দিয়েছি। ইয়েতিদের ভয় ততটা নয়, আমার কথাতেই তারা যে তল্পিতল্পা নিয়ে চলে গেছে এ কথাটাও তানাকাকে জানিয়ে দিলাম। এসব শুনে তানাকা একেবারে খাপ্পা, রেগে উঠে বললে, কি সর্বনাশ যে তুমি করেছো তা জানো না? আমার উদ্দেশ্য তুমি যদি সত্যি জানতে তাহলে শেরপাকুলিদের অন্তত তাড়াতে না। তোমার উদ্দেশ্য জানি বলেই শেরপাদের তাড়িয়েছি। তোমার হেয়ালি রসিকতা আমার এখন ভালো লাগছে না। হেয়ালি নয় বন্ধু, সহজ কথা। শোনো, তুমি যে তিব্বতে যাবার জন্য নতুন রাস্তা খুঁজতে এদিকে আসোনি সে আমি আগেই বুঝেছিলাম। তোমার আসল উদ্দেশ্য হিমালয়ের যে চূড়া কেউ জয় করতে পারেনি তারই আটঘাট জেনে নেওয়া, পরে যাতে দলবল নিয়ে এই চূড়া জয়ের চেষ্টা করতে পারো। পাছে সে কথা বললে ব্রিটিশ সরকার তোমার নেপালের ভেতর দিয়ে যাবার অনুমতি না দেয়, তাই তুমি ওই মিথ্যে অজুহাত দিয়েছ। আমার দিকে অবাক হয়েছে তানাকা বললে, আশ্চর্য, আমার এ মনের কথা আমি জাপানেও কাউকে বলিনি, কিন্তু তুমি শেরপাকুলি সেজে আমার সঙ্গ নিয়েছ কেন? এখনও এদেশে ব্রিটিশদেরই রাজত্ব বলে। স্বাধীন দেশের লোক বলে তোমায় যেটুকু অনুমতি দিয়েছে কালা ভারতবাসী হিসেবে আমায় তাও দিত না। তাই তোমার পাসপোর্ট দিয়েই আমি কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা করছি। তবে আমার উদ্দেশ্য শুধু এভারেস্টের সুলুক সন্ধান জানা নয়। বিজ্ঞানের জগতে যা সবচেয়ে বড় হেঁয়ালি সেই ইয়েতিদের সঠিক পরিচয় নেওয়াও বটে। এখনো পর্যন্ত পায়ের দাগ ছাড়া কোনো সভ্য মানুষ তাদের চোখেও দেখেনি। তানাকার রাগ এতক্ষণে ঠান্ডা হয়েছে, তবু সে হতাশভাবে বললে, কিন্তু শেরপাকুলিদের তাড়িয়ে আমাদের কি লাভটা হলো? লাভ হলো এই যে আমরা কি করছি না করছি তার কেউ সাক্ষী রইল না। শেরপারা সঙ্গে থাকলে পরে তোমার আসল উদ্দেশ্য জানাজানি হয়ে যেতই। আমার দিক দিয়ে শেরপাদের তাড়ানো দরকার ছিল এই জন্যে যে দলবল নিয়ে ইয়েতিদের সন্ধান পাওয়া অসম্ভব।
তারা যেমন চালাক তেমনই সতর্ক। দলবল দেখলেই তারা সে তল্লাট ছেড়ে পালায়। একা একা তাদের খোঁজ পাওয়ার বরং আশা আছে। তানাকাকে বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করলাম, কিন্তু তারপর 1 সপ্তাহ পর্যন্ত চারিদিকে খোঁজ করেও ইয়েতিদের কোনো চিহ্ন না পেয়ে নিজেই ভেতরে ভেতরে উদ্বিগ্ন হয়ে উঠলাম। আমাদের খাবার রসদ ক্রমশই ফুরিয়ে আসছে। আর কদিন এভাবে গেলে ফেরবার উপায়ও থাকবে না। সেদিন রাত্রে খুম্বু হিমবাহ দিয়ে উঠে আমরা পাহাড়ের ধারের একটা গুহায় আশ্রয় নিয়েছি। গুহা না বলে পাহাড়ের একটা সংকীর্ণ ফাটলই তাকে বলা উচিত। এমনিতে সে ফাটলে রাত কাটালে শীতে জমে যাওয়ার কথা, কিন্তু আমরা এস্কিমোদের মতো বরফ দিয়েই শীত নিবারণের ব্যবস্থা করেছি। বরফের চাই দিয়ে এমনভাবে ফাটলের বেরুবার দিকটা ঢেকে দিয়েছি যে হাওয়া বেরুবার সামান্য একটু ফুটো ছাড়া আর কিছু সেখানে নেই। কিন্তু যাই করি না কেন, সে রক্ত জমানো শীতে আরামে ঘুমানো অসম্ভব। সামান্য যেটুকু তন্দ্রা এসছিল, শেষ রাত্রে হঠাৎ কিসের শব্দে তা ভেঙে গেল। তানাকাও তখন জেগে উঠেছে। দুজনে কান পেতে শুনলাম। যেসব বরফের ছাই দিয়ে আমাদের ফাটল আমরা বন্ধ করেছিলাম, সেগুলোকে যেন সরাবার চেষ্টা করছে। ফাটলের উপর দিকে হাওয়া যাবার যা ফুটো রেখেছিলাম, তার ভেতর দিয়ে সামান্য ভোরের আলো গুহার ভেতর তখন এসে পড়েছে। ঘুমোবার থলে থেকে দুজনেই ধীরে ধীরে বেরিয়ে সেখানে গিয়ে দাঁড়ালাম। বাইরের শব্দটা সেই সময় থেমে গেল। মিনিট খানেক কোনো শব্দ আর না পেয়ে ফাটলের একটা পাথরের খাঁজে পা দিয়ে উঠে হাওয়ার ফুটোয় চোখ লাগিয়ে যা দেখলাম, অনেক বড় বৈজ্ঞানিক তা দেখবার জন্য নিজের ডান হাতটা পর্যন্ত কেটে দিতে পারে। আমাদের সামনে তুষার প্রান্তরে 3-3টি ইয়েতি হামাগুড়ি দিয়ে বরফের উপর ঘুরে বেড়াচ্ছে, ও মাঝে মাঝে যেন পাগলের মতো দুহাতে সেই বরফ খুঁড়ছে। আরেকটি ফুটোয় চোখ লাগিয়ে তানাকাও তখন ব্যাপারটা দেখেছে। দেখে উত্তেজনায় সে আর চুপ করে থাকতে পারল না। ইয়েতি, ইয়েতি, দুনিয়ায় কেউ যা কখনো দেখেনি সেই ইয়েতি। রেগে আগুন হয়ে আমি তাকে চুপ করতে বললাম, কিন্তু ক্ষতি যা হবার তখন হয়ে গেছে। সামান্য যে শব্দ ফুটোর ভেতর দিয়ে বাইরে পৌঁছেছে, ইয়েতিরা তাই শুনে সবাই একসঙ্গে উধাও। সবচেয়ে ছোট ইয়েতিটাকে মাঝখানে রেখে যেভাবে তারা ছুটে পালিয়ে গেল, তাতে বাপ মা ও বাচ্চা নিয়ে তার একটি পরিবার বলে মনে হলো। নিজের বোকামির জন্য লজ্জিত হওয়া দূরে থাক, তানাকা তখনও উত্তেজিতভাবে বলছে, ভালো করে লক্ষ্য করেছ দাস, সমস্ত বৈজ্ঞানিক জগৎকে আমরা স্তম্ভিত করে দেব। কে বলে ইয়েতি একরকম বাঁদর বা হনুমান? ওরা দস্তুর মতো নতুন এক শ্রেণীর বন মানুষ, গরিলা বা শিম্পাঞ্জির চেয়ে অনেক উঁচু স্তরের। ওদের পরনে চিতার চামড়া আর ঈগলের পালক লক্ষ্য করেছ? তাকে থামিয়ে বিরক্ত হয়ে বললাম, সবই করেছি, কিন্তু তুমি আহাম্মকের মতো না চেঁচালে ওরা এত তাড়াতাড়ি পালাতো না, সে খেয়াল আছে? এবার তানাকা সত্যি অত্যন্ত লজ্জিত হয়ে পড়ল। ছি ছি, উত্তেজনায় আমার আর কিছু হুঁশই ছিল না। কিন্তু লজ্জা তার বেশিক্ষণের নয়। পর মুহূর্তেই সে আবার জিজ্ঞাসা করলে, আচ্ছা, ওদের বরফ খোঁড়ার ধরনটা ভারী অদ্ভুত না? হ্যাঁ, ওই বরফ খোঁড়া দেখেই বুঝেছি প্রাচীন তিব্বতী পুঁথির কথা মিথ্যে নয়। প্রাচীন তিব্বতী পুঁথির কথা? তানাকা প্রথমটা হতভম্ব হয়ে গেল, তারপর সবিস্ময়ে বললে, তোমার সেই চুরি করা তিব্বতী পুঁথি, তাতে এসব কথা কিছু আছে নাকি? আছে বই কি, বলে সঙ্গে ছোট তুষার গাইতে দিয়ে ফাটলের মুখের বরফের চাই কেটে সরিয়ে বাইরে এলাম। তারপর ঝুলির ভেতর থেকে আসল পুঁথিটি বার করে তার হাতে দিয়ে বললাম, এই জায়গাটা পড়ো দেখি। বাইরে তখন বেশ আলো হয়ে গেছে। তানাকা দুবার জায়গাটা পড়ে বিমূঢ় হয়ে আমার দিকে তাকালো। হেসে বললাম, পড়েও হেয়ালি মনে হচ্ছে বুঝি? ওতে লিখেছে, বরফের মধ্যে থেকেও যা আগুনের চেয়ে গরম, সে রুনের শেকড় যারা চেনে, দেবতা না হয়েও দেবতাদের দেশে ইয়েতিদের মতো তারা থাকতে পায়। রুনের শেকড় যে পায় চৌমুহিয়ন্মি
অর্থাৎ বিশ্বজননীর পূত সলিল সেই আনতে পারে। তানাকা তখনও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ইয়েতিরা এই রুনের শেকড়ই খুঁজছিল, বুঝলে? ইয়েতিদের দেখা দূরে থাক, তারা এই চিরতুষারের দেশে কী খেয়ে থাকে তাও বৈজ্ঞানিক পর্যটকেরা এখনও বুঝতে পারেনি। আমরাই বোধহয় প্রথম সে জিনিস দেখব। চলো। ইয়েতিরা যেখানে ভোরের বেলা বরফ খুঁড়ছিল সেখানেই কিছুক্ষণ সন্ধান করবার পর সত্যি কয়েকটা আশ্চর্য জিনিস পেলাম। নেহাত আগে থাকতে জেনে খোঁজ করেছিলাম তাই, নইলে সে জিনিসটা বরফেরই লম্বা টুকরো নয় কে বলবে। ওপর থেকে দেখে কোনো তফাতই বোঝা যায় না। জিনিসটা কোনো সাধারণ কোনো মূল নয়, ছাতা জাতীয় কোনো উদ্ভিদ বলেই মনে হলো। বরফের মধ্যেও যে বেঁচে থাকতে পারে। কৌতূহলী হয়ে সে রুনের মূল একটু মুখে দিলাম। স্বাদ গন্ধহীন কাগজ চিপচ্ছি বলে মনে হলো। প্রধানত এই জিনিস খেয়ে ইয়েতির ওই বিরাট দানবের মতো শরীর নিয়ে কী করে বেঁচে থাকে বুঝতে পারলাম না, কিন্তু বুঝলাম সেই দিনই সন্ধ্যের দিকে। তানাকাও আমার সঙ্গে রুনের মূল কিছু খেয়েছিল। সন্ধ্যের সময় আমাদের ফাটলে ঢুকে সে বললে, হঠাৎ ঠান্ডা কিরকম কমে গিয়েছ দেখছো দাস? আমারও তাই মনে হলো। একটু অবাক লাগছিল। এ সময় হিমালয়ের এ জায়গায় ঠান্ডা দিনে দিনে বাড়বারই কথা, বিশেষ করে সন্ধ্যের সময়। সঙ্গে করে আনা তাপমান যন্ত্রটা তাই দেখলাম। কি ব্যাপার, ঠান্ডা কমেছে কোথায়? তাপমান যন্ত্রে পাড়া তো আরও 2 ডিগ্রি নেমেছে দেখছি। কিন্তু পরের মুহূর্তেই রহস্যটা পরিষ্কার হয়ে গেল। প্রাচীন তিব্বতী পুঁথির কথা দেখছি অক্ষরে অক্ষরে সত্যি। তানাকাকে সে কথা জানিয়ে বললাম। শুধু শেষ কথাগুলো বাজে কবিত্ব বলে মনে হচ্ছে, কিন্তু আমাদের অনুমান যে কতখানি ভুল 2 দিন বাদেই তার প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেল। একদল ইয়েতি ভয় পেয়ে পালালেও রুনের শেকড়ের খোঁজে অন্য ইয়েতিরা এখানে পরে আসতে পারে এই আশে আমরা 2 দিন ধরে সেই পাহাড়ের ফাটলে তখনও আছি। ফাটলের মুখে তেমনই বরফের চাই আটকানো। তার 2টি ফুটোয় চোখ রেখে সারা রাত আমরা পালা করে পাহারা দিই। 3 দিনের দিন ভোরে সত্যিই আমাদের আশা পূর্ণ হলো। ভোর হবার আগেই যে ইয়েতিকে সেখানে দেখা গেল, ইয়েতিদের মধ্যেও তাকে দানব বলা চলে। লম্বায় 5.5 ফুটের সামান্য কিছু ওপরে হলেও তার লোমশ চওড়া দেহ যেন হিমালয়ের একটা প্রকাণ্ড পাথর। তার পরনেও চিতাবাঘের ছাল, কিন্তু ঈগলের পালক কোথাও নেই। ফাটলের মুখের বরফের চাই এমনভাবে এবার আমরা সাজিয়েছিলাম যে এক ধাক্কায় তা সরিয়ে ফেলা যায়। তানাকাকে নিঃশব্দে নজর রাখতে ইঙ্গিত করে আমি আমার ঝুলি থেকে একটা লম্বা দড়ি বার করলাম। সাবধান করা সত্ত্বেও তানাকা ফিসফিস করে বললে, ও দড়ি কেন? পিস্তল কোথায়? পিস্তল দিয়ে জ্যান্ত প্রাণী ধরা যায় না। তুমি জ্যান্ত ইয়েতি ধরতে চাও? প্রথমটা অবাক হলেও তানাকা তারপর ঠাট্টা করে বললে, ইয়েতি তো আর তোমার ও দড়িতে আপনি বাঁধা পড়বে না? না, তা পড়বে না। তবে আর্জেন্টিনার পম্পাসে বৃথায় যদি গাউচোদের সঙ্গে মিশে না থাকি তাহলে এই দড়িতেই তাকে ধরতে পারবো ও বাঁধতে পারবো। বলে বরফের ফুটোয় চোখ লাগিয়ে দেখলাম ইয়েতি দানব বেশ নিঃসন্দিগ্ধভাবেই রুনের শেকড় তখনও খুঁজছে। তানাকাকে পেছনে তৈরি থাকতে বলে এক ধাক্কায় বরফের দরজা ঠেলে বাইরে এসে দাঁড়ালাম। চোখের নিমেষে পিছু ফিরে তাকিয়ে ইয়েতিটা তৎক্ষণাৎ ঝড়ের বেগে দৌড় মেরেছে। কিন্তু ঝড়ের চেয়ে বেশি বেগ আমার লাসোর। বিদ্যুৎ গতিতে লাসোর দড়ির ফাঁস গিয়ে ইয়েতির কোমরে আটকে গেল। 1 সেকেন্ডের মধ্যে হকচকি এসে থেমে গেল। প্রাণপণে সেই বাঁধন খোলার চেষ্টাও করল এবার। তারপর বিফল হয়ে সে যা করল তা আমি কল্পনাও করতে পারিনি। হঠাৎ দেখি ঝড়ের বেগে আমি সামনে ছুটে চলেছি। বাঁধন খুলতে না পেরে ইয়েতি আমায় শুদ্ধই সামনে টেনে নিয়ে যাচ্ছে, জাহাজের পেছনে ল্যাংবোটের মতো। বিপদ দেখে তানাকাও পেছনে এসে আমার সঙ্গে দড়িটা টেনে ধরবার চেষ্টা করল, কিন্তু ইয়েতির তাতে ভ্রুক্ষেপ নেই। সে সমানে আমাদের দুজনকে টেনে উড়িয়ে নিয়ে তখনও ছুটছে। ইয়েতিও থামবে না। আমাদের জেদ আমরাও দড়ি ছাড়ব না, পাছে হাত ফসকে যায়। তাই দড়িটা আমরা তখন নিজেদের কোমরে জড়িয়ে নিয়েছি।
কিন্তু ইয়েতি ক্লান্ত হয়ে শেষ পর্যন্ত ধরা দেবে বলে আমরা যা ভেবেছিলাম তার কোনো লক্ষণই দেখা গেল না। যদি বা সে একবার একটু থামে, আমি দড়ির আরেক ফাঁস বাগিয়ে লাগাবার আগেই আবার দৌড় দেয়। তুষার প্রান্তরে বিপদের অন্ত নেই। কোথাও বিরাট ফাটল, কোথাও নরম তুষার, যার মধ্যে চোরাবালির মতো ডুবে যাওয়ার সম্ভাবনা। কিন্তু যেন মুখস্থ রাস্তা দিয়ে যাচ্ছে, এমনই অনায়াসে সে সমস্ত বিপদ এড়িয়ে যেতে লাগলো। ঠোকাঠুকি, আঁচড় ইত্যাদি একটু লাগলেও অত বেগে যাওয়া সত্ত্বেও তার বাহাদুরিতে আমাদের কোনো বিপদে পড়তে হলো না। কিন্তু ইয়েতি চলেছে কোথায়? পুমরি চূড়া বাঁয়ে রেখে লোলো চূড়ার দিকে উঠতে উঠতে হঠাৎ লোলোও বাঁয়ে ফেলে সে উঠতে লাগলো। এরপর যেখানে সে প্রথম থামল সেখানে ডান দিকে নুপুৎসে ও লোৎসের চূড়া, আর সামনে একটু বাঁদিক ঘেঁষে স্বয়ং মাউন্ট এভারেস্ট। পাহাড়ের দেওয়াল ঘেরা মাঝখানের জায়গাটা এত উঁচুতে না হলে তুষার প্রান্তরের বদলে হ্রদ হতে পারত। এখানে একটু থেমেই সে সোজা সেই তুষার প্রান্তরে নেমে গেল আমাদের নিয়ে। তারপর তুষার প্রান্তর ছেড়ে সে আবার যে উঁচুতে উঠতে শুরু করলো, তখনই আমাদের দুর্দশা চরম হয়ে উঠল। দড়ি দিয়ে নিজেদের ভালো করে বেঁধে নিয়েছিলাম তাই, নইলে কখন শিথিল হাত খুলে গিয়ে একেবারে অতলে আছড়ে পড়তাম। এই অবস্থাতেও তানাকা খানিক বাদে চিৎকার করে উঠল, আমার সমস্ত শরীর অবশ হয়ে যাচ্ছে দাস, নিঃশ্বাস নিতে পারছি না। পশমি আলখাল্লা ঝোলা পকেটেই অল্টিমিটার অর্থাৎ উচ্চতা মাপবার যন্ত্রটা ছিল। বার করে দেখি 26,730 ফিট। বুঝলাম এত উঁচু জায়গার পাতলা হাওয়ায় অক্সিজেনের স্বল্পতার দরুনই এমন হচ্ছে। এসব জায়গায় প্রথমটা শরীর বেশ হালকা লাগে, তারপর শরীর অবশ হয়ে মৃত্যু ঘনিয়ে আসে। কিন্তু এখন উপায়? হঠাৎ তিব্বতী শ্লোকটার শেষ অংশ মনে পড়ে গেল। দুজনেরই পকেটে খানিকটা করে রুনের শেকড় ছিল। নিজেরও তখন মাথা ঘুরতে শুরু করেছে। তাড়াতাড়ি রুনের শেকড়টা বার করে এক কামড় দিয়ে তানাকাকেও তৎক্ষণাৎ তাই করতে বললাম। হাঁফাতে আরম্ভ করলেও ইয়েতি তখনও সমানে উঠছে। যেখান দিয়ে যেভাবে সে উঠছে তা মানুষের কল্পনার অতীত। আমরা দুজন তখন তার কোমরের দড়ি থেকে একরকম ঝুলছি বললেই হয়। 26 থেকে অল্টিমিটারে 27,000 দেখা দিল, তারপর 27.5, 28-এর কাছে চোখ প্রায় ঝাপসা হয়ে গেছে, কানে যেন ভেতর থেকে ঢাক পিটছে। জ্ঞান হারাতে আর বেশি দেরি নেই। রুনের শেকড় তাহলে পুরনো পুঁথির গাল গল্প মাত্র। হঠাৎ অল্টিমিটারে 28.5 স্পষ্ট হয়ে উঠল। না, এই তো মাথা পরিষ্কার হয়ে যাচ্ছে, নিঃশ্বাসের কোনো কষ্ট আর নেই। আশ্চর্য! রুনের শেকড় তাহলে ডাক্তারি শাস্ত্রের অজানা এমন কিছু আছে যা ফুসফুসের অক্সিজেন নেবার ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেয়। এ ওষুধ তো চিকিৎসার রাজ্যে যুগান্তর আনবে। কিন্তু এ কি? এ যে 29,000 ফিট, একেবারে পৃথিবীর ওপরের চূড়োর ওপর দিয়ে ইয়েতি দানব আমাদের টেনে নিয়ে যাচ্ছে। যেতে যেতে সেই চূড়োর ওপরও 2 ফুট আন্দাজ একটা ঢিপি দেখে মাথার টুপিটা খুলে তাতে লাগিয়ে দিলাম। তারপর শুরু হলো একেবারে উল্টো দিকে নামা। ঘনাদা একটু থামতে শিবু জিজ্ঞাসা করলে, ইয়েদিকে শেষ পর্যন্ত ধরলেন তাহলে? না, ধরতে আর পারলাম কই। ঘনাদা একটু দীর্ঘশ্বাস ফেললেন। পাহাড়ে পাহাড়ে ঘষে দড়িটাও তো জখম হয়ে গেল বুঝতে পারিনি। তিব্বতের দিকে রংব্যাক গ্লাসিয়ারে নামবার পরই সেটা ছিঁড়ে গিয়ে ইয়েতি পালিয়ে গেল। আচ্ছা, সেই রুনের শেকড় তো আপনার পকেটেই ছিল, তাই একটু এনেছেন নিশ্চয়ই? ঘনাদা যেন একটু বিরক্তই হয়ে উঠলেন। কি করে আনবো শুনি? রংব্যাক গ্লাসিয়ার থেকে তিব্বতের লোকালয়ে যাবার পথে তাই খেয়েই তো কাটিয়েছি। আচ্ছা, এভারেস্টের মাথায় যা পরিয়ে দিলেন সেটা কি টুপি ছিল? জিজ্ঞাসা করলে শিশির। টপ হ্যাট বোধ হয়। ঘনাদার বদলে গৌরী উত্তর দিলে, এবং ঘনাদা আমাদের দিকে ভ্রুকুটি হেনে শিশিরের একটা সিগারেট তুলে নিয়ে উঠে গেলেন।
গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।